একটা অদ্ভুত জিনিসের সম্মুখীন হলাম এবং আমার মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলে অনেকেরই যারা এই সমস্যাটা ফেস করছেন তাদের কিছু সুরাহা মিলতে পারে। কারণ এটা যে কোনো টেকনিক্যাল সমস্যা সেটা তো অনেকেই বুঝতে পারবেন না। তারা হয়তো ভাববেন যে আমাদের সাথে কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে। আমি দুটো জিনিস উল্লেখ করব। এক হচ্ছে যে মেইনলি যেটা এই দুটো জিনিসই সাবজেক্টটা হচ্ছে আপনার এই যে এসআইআর প্রসেসটা চলছে পশ্চিমবঙ্গের এবং তার ফলে অ্যাপিলেট ট্রাইব্যুনালে যে সমস্ত ডিলিটেড ভোটাররা অ্যাপিল করেছে তাই সম্পর্কিত। মাথায় রাখতে হবে যে ভোটাররা অ্যাপিল ফাইল করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে একটা ডেডিকেটেড পোর্টাল খুলে দেওয়া হয়েছিল, সেই পোর্টালে গিয়ে, অর্থাৎ অনলাইন অ্যাপিল যারা ফাইল করেছে তারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপিল ফাইল করেছে। যারা অফলাইন অ্যাপিল ফাইল করেছিলেন তারা ইআরও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্ধারিত কোনো জায়গায় গিয়ে ডকুমেন্টস জমা করেছেন, আপিল জমা করেছেন এবং সেখানে তাদেরকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে। যদিও এরকম অভিযোগ শোনা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে রিসিপ্ট দেওয়া হয়নি, কিন্তু আমি ধরে নিলাম রিসিপ্ট দেওয়া হয়েছে। এবার এই যে রিসিপ্ট দেওয়া হয়েছে এর পরবর্তীতে কিন্তু ওই যে অফলাইন আপিল আপনি জমা করলেন তাতে যে আপনার মোবাইল নাম্বারটা মেনশন আছে, অনেকেরই সেই মোবাইল নাম্বারে অফলাইন আপিলটা জমা হয়ে যাওয়ার পরে, কারণ অফলাইন আপিল আপনি জমা করলেন সেটা আবার স্ক্যান করে ইসিআই এর তরফ থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ওই পোর্টালে আপলোড করা হবে। তো আপলোড যখন করা হবে তখন একটা অ্যাপিল নাম্বার জেনারেট হবে। এরকম অ্যাপিল নাম্বার অনেকে পেয়েছেন, এখনো পর্যন্ত অনেকে এই অ্যাপিল নাম্বারের অপেক্ষা করছেন। তো যাই হোক না কেন, অনলাইন এবং অফলাইন এই দুটো অ্যাপিলেরই প্রভিশন যেহেতু 21 তারিখের নোটিফিকেশনে ইলেকশন কমিশন দিয়েছিল, এই দুটো অ্যাপিলই বৈধ। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য সেই ব্যাপারটা ঠিক এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, সম্পর্কিত হচ্ছে ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা আপিল নিয়ে। যে ঘটনাটা আমি দেখলাম যে আমাদের কাছে আমার ক্লায়েন্ট এসেছিলেন, যেটা তারা 5 ভাই, নোটিশ এসেছিল 6 প্রজনীর। এবার 5 ভাই হলে নোটিশ 6 প্রজনীর আসা উচিত নয়, কারণ ম্যাপিং সেক্ষেত্রে 6-এর নিচে হয়েছে। কিন্তু যেহেতু ইলেকশন কমিশন এই এসআইআর প্রসেসে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি, পুরোটাই এআই জেনারেটেড ভাবে হয়েছে এবং পুরো হিমসিক্যাল প্রসেস একখানা, সুতরাং আমি না সেটা ছেড়ে দিলাম যে 5 হওয়া সত্ত্বেও 6 জনের ম্যাপিং এর নোটিশ দিয়েছে। আমি তর্কের খাতিরে সেটাকে সরিয়ে রাখলাম। কিন্তু এখন 5 জনেরই নাম যখন ডিলিট হয়ে গেল, ফাইনাল রোলে তাদেরকে অ্যাডজুডিকেশনে রাখলো, পরবর্তীকালে জুডিশিয়াল অফিসাররা তাদের ডিলিট করলেন। ডিলিট করার পর তারা ট্রাইব্যুনালে আপিল করলো। এবার এই 5 ভাইয়েরই কিন্তু শুনানির নোটিশ আসে এবং তারা শুনানিতে পার্টিসিপেট করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে একই কারণে 5 জনের নোটিশ এসেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তারা একই বাবার সন্তান, 5 জনেই একই গ্রাউন্ডে অ্যাপিল ফাইল করেছে। কারণ 6 প্রজনীটা হওয়া কোনো আইন বিরুদ্ধ হতে পারে না যার জন্য কারো নাম বাদ যেতে পারে। এটা খুব অদ্ভুত লাগে শুনতে। যাই হোক, তাও জুডিশিয়াল অফিসাররা বাদ দিয়েছেন যখন আমাদের মানতে হচ্ছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে 5 ভাইয়ের যখন শুনানি হলো, 4 ভাইয়ের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপিলের যে তাদেরকে ইনক্লুড করা হয়েছে ই রোলে, অর্থাৎ তাদের ভোটার লিস্টে নাম ঢুকে গেছে। কিন্তু 5ম ভাইয়ের দেখা যাচ্ছে যে তারকে এক্সক্লুড করা হয়েছে। এবার যে জিনিসটা আমার বলা সেটা হচ্ছে যে তার স্ট্যাটাস এক্সক্লুডেড ফ্রম ই রোল দেখাচ্ছে, তাকে কিন্তু ট্রাইব্যুনাল থেকে তারপর আবার ফোন করা হয়। ফোন করে বলা হয় যে তোমার স্ট্যাটাসটা ভুল দেখাচ্ছে, তুমিও অ্যাকচুয়ালি ইনক্লুডই হয়েছো, একটু গন্ডগোল হয়েছে, তোমার 4 ভাইয়ের মতো তোমার নামও অন্তর্ভুক্ত হয়েছে ভোটার লিস্টে, তুমি কিছুদিন অপেক্ষা করো, স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে এই যে পোর্টাল, যেটা ইলেকশন কমিশনের ওয়েবসাইট, যেটা সেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট ভুলে পড়া এবং এখানে একই জিনিসের স্ট্যাটাস এক এক সময় এক এক রকম দেখাচ্ছে। অর্থাৎ একজন ভোটার যে ট্রাইব্যুনাল অ্যাপিল করেছে, যার অ্যাকচুয়ালি অ্যাপিল অ্যালাউ হয়েছে এবং তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, তাকেও কিন্তু ডিলিটেড দেখাচ্ছে। তো তাকে তারপর আবার তার জন্য তারা ওখান থেকে ফোন করে বলছে, ট্রাইব্যুনালের তরফ থেকেই ফোন করে বলা হয়েছে যে তোমার আসলে ঢুকে গেছে, নাম ইনক্লুড হয়ে গেছে কিন্তু ওটা এক্সক্লুড দেখাচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। তাকে বলেছে যে তুমি কোনো আইনি পদক্ষেপের দিকে এখন হেঁটো না। এটা একটু শুনতে কতটা অদ্ভুত লাগে এই জন্যই আরো, যে এত বড় একটা ট্রাইব্যুনাল ফাংশন করছে কিন্তু এই ট্রাইব্যুনালের নিজস্ব বলে কিচ্ছু নেই। এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল এবং আমরা আপিল যেটা করেছি সেটাও ইলেকশন কমিশনের পোর্টালে করেছি, সেখান থেকে কাগজ যাচ্ছে ট্রাইব্যুনালে, যেটা অন্যতম একটা কারণ পুরো প্রসেসটা তো দেরি হওয়ার। কারণ কাগজটা যদি আমরা সরাসরি, আমরা ধরুন হাইকোর্টে মামলা হচ্ছে, তা হাইকোর্টে মামলা আমরা হাইকোর্টে কাগজ জমা করে করব, এখানে ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, কাগজ জমা হচ্ছে ইলেকশন কমিশনের কাছে, অনলাইন অফলাইন হোয়াটএভার, তারপর সেখান থেকে যাচ্ছে ওখানটাতে। তো এই পুরো প্রসেসে কমিউনিকেশন বা সমন্বয়ের একটা বিস্তর গ্যাপ দেখা যাচ্ছে, যার ফলে
এই ডিলে, এই যে দেরি হচ্ছে এত, তাতে বিচারকরা পদত্যাগ করছেন, কারণ তারা একরকম ভাবে কাজ করতে অভ্যস্ত। এখন কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছে যে ইলেকশন কমিশনের উপর নির্ভরশীল হয়ে থাকতে যাচ্ছে এবং ইলেকশন কমিশনের খেয়াল খুশি চলছে যাকে বলে। এখন ভোট মিটে গেছে, ইলেকশন কমিশনের আর জন্য কোনো দায় নেই। তো এটা একটা উদাহরণ দিলাম। এবার দ্বিতীয় উদাহরণটাই আসি। দ্বিতীয় উদাহরণটা আরো মারাত্মক। যারা অ্যাপিল ফাইল করেছেন এবং যাদের এখনো পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, তারা নিশ্চয়ই টাইম টু টাইম তাদের অ্যাপিলের স্ট্যাটাসটা চেক করছেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে। তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে দেখবেন ওখানে অ্যাকশন টেকেন অন বলে ডেট মেনশন করা থাকছে, যে কবে কি হচ্ছে, একটা ছোট্ট করে যে অ্যাপিল ফাইলড অন অমুক তারিখে আপনি অ্যাপিল ফাইল করেছে এবং অ্যাকশন টেকেন অমুক বলে একটা ডেট দিয়ে যে অমুক তারিখে কি হয়েছে না হয়েছে ইত্যাদি। এবার সম্প্রতি একদমই সম্প্রতি গত 5-7 দিন থেকে দেখবেন অনেকেরই অ্যাপিল স্ট্যাটাসে গিয়ে দুম করে দেখাচ্ছে যে এক্সক্লুডেড ফ্রম ই রোল, ডু ইউ ওয়ান্ট টু প্রেফার অ্যান অ্যাপিল। অর্থাৎ যে স্ট্যাটাসটা আপনার যখন অ্যাডজুডিকেশনে ছিল এবং তারপরে জুডিশিয়াল অফিসাররা ডিলিট করলো সাপ্লিমেন্টারি রোল পাবলিকেশনের সময়, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাবলিকেশনের সময়তে, সেই স্ট্যাটাসটাতে তখন আপনাকে এটা দেখাচ্ছিল আপনার এপিকে স্ট্যাটাস, যে আপনার নাম বাদ গেছে, আপনি কি অ্যাপিল ফাইল করতে চাইছেন। সেই স্ট্যাটাসটা পুনরায় এখন আবার দেখাচ্ছে। আপনি যখন আজকের দিনে অ্যাপিল ফাইল করে ফেলেছেন এবং অ্যাপিলটা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন যে ট্রাইব্যুনালে অ্যাপিলটা আমার কি হলো, আমার নোটিশ কেন আসছে না, কতদিন আর অপেক্ষা করতে হবে, এই সমস্ত জিনিসের জন্য যখন আপনি আপনার অ্যাপিলের স্ট্যাটাস চেক করছেন, তখন দেখাচ্ছে প্রথমে সেই এপিকে স্ট্যাটাসটা, মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার, সেই নাম্বারের স্ট্যাটাসটা দেখাচ্ছে যে আপনার নাম বাদ চলে গেছে, আপনি কি অ্যাপিল ফাইল করতে চাইছেন। এবার প্রশ্ন হচ্ছে, মানে বলার মানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এটাই যে আপনার যদি ট্রাইব্যুনালে আপিল করা থাকে এবং সেটাতে যদি ডিলিট হয়ে যায়, সেখানে পুনরায় আপিলের তো কোনো প্রভিশন নেই, সেটাকে আপনাকে তার উপরের কোর্টে চ্যালেঞ্জ করতে হবে, অর্থাৎ হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু এখানটাতে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যাদের আপিল পেন্ডিং আছে, যে তাদের দেখাচ্ছে এক্সক্লুডেড ফ্রম ইউরোল, ডু ইউ ওয়ান্ট টু প্রেফার অ্যান অ্যাপিল। পুনরায় অ্যাপিল ফাইলের কোনো ইয়ে নেই, পুনরায় অ্যাপিল ফাইলের কোন রকম কোনো প্রভিশন নেই। সুতরাং যদি যারা এটা দেখাচ্ছে তাদের আবার কিছুদিন পরে, 2-1 দিন পরে দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে, আবার পুরনো স্ট্যাটাসটা দেখাচ্ছে যে অ্যাপিল পেন্ডিং আছে। অর্থাৎ মাঝখানে ইলেকশন কমিশনের ওয়েবসাইট ভুতুড়ে আচরণ করছে, পুরনো স্ট্যাটাসগুলোকে নতুন করে দেখাচ্ছে, আবার আপডেটেড স্ট্যাটাসটা ওয়েবসাইটে আপডেট হতো। মানে আজকের দিনে আমার কি অবস্থান সেটা জানতে আমাকে দিন 10 পরের অপেক্ষা করতে হচ্ছে, কারণ আজকের দিনে যেটা দেখাচ্ছে এমন সেটা হয়তো গত সপ্তাহের স্ট্যাটাস। অ্যাপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও সঙ্গে সঙ্গে আপলোড হচ্ছে না, বা আপলোড হলেও ভুল আপলোড হচ্ছে, ভোটারকে ফোন করে জানাতে হচ্ছে যে তোমার নাম বাদ যায়নি, চিন্তার কোনো কারণ নেই। ইলেকশন কমিশন অফ পোর্টাল যার উপরে নির্ভরশীল করে পুরো প্রসেসটা চলছে, সেটা এই পুরো এসআইআর প্রসেসের মতনই খামখেয়ালি, যে কারণে বিভিন্ন ভোটারের মানে মানুষকে হয়রানির চরম সীমা। এবং এই অবস্থায় দাঁড়িয়ে দুর্ভাগ্যজনকভাবে হলেও এটা সত্যি যে কোনো কোর্টই সাধারণ ভোটারের পাশে দাঁড়িয়ে তাদের দ্রুত সুরাহার ব্যবস্থা বলতে যেটা বোঝায় এক্স্যাক্টলি, যে মানুষের যাতে হয়রানি কম হয়, সেজন্য তার জেলায় বসে বিচারটা পায়, সেই সমস্যাটার কথা কিন্তু ভাবেনি। কারণ মহামান্য সুপ্রিম কোর্টকেও কিন্তু এই অনুরোধ করা হয়েছিল যে জেলায় জেলায় ট্রাইব্যুনালগুলো হোক, সেই অনুরোধ সুপ্রিম কোর্ট খারিজ করেছে। এখন আবার একটা চেষ্টা চলছে যাতে সুপ্রিম কোর্ট সেটা মেনে নেয়। যদি মেনে নেয় তাহলে খুবই ভালো, কারণ যদি জেলায় জেলায় ট্রাইব্যুনালগুলো হয়, সাধারণ মানুষকে এত হয়রানির মধ্যে পড়তে হয় না। বেশ কিছু জেলাতে, বিশেষ করে আমাদের জেলাতে মুর্শিদাবাদে কিছুদিন আগে নতুন করে কাগজ জমা নেওয়া হচ্ছে। নতুন করে কাগজ জমা নেওয়ার পিছনে তো কোনো উদ্দেশ্য নাই, একটা উদ্দেশ্য আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে হয় তারা কাগজ হারিয়ে ফেলেছে, বা পোর্টাল থেকে তাদের কাগজ উড়ে গেছে, বা অফলাইন অ্যাপিলের ডকুমেন্টস হারিয়ে ফেলেছে। নাহলে নতুন করে কাগজ কেন জমা নিচ্ছে? আপিল করার পরে একটা অ্যাপিল নাম্বার জেনারেট হয়েছে, সেইটা হচ্ছে আমার ফাইল, সেই ফাইলে সবকিছু রয়েছে। এবার অ্যাপিল অনলাইন ফাইলিং এর সময় তুমি আমাকে কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে দাওনি, ঠিক আছে, তুমি ভুল করেছো, আমাকে তো তুমি বরাবরই ভোগাচ্ছ, এবার আমি না হয় আবার ভুগবো, কিন্তু যখন আমাকে ট্রাইব্যুনাল নোটিশ করবে তখন তো আমাকে অন্ততপক্ষে ডকুমেন্টস গুলো দেখাতে হবে। এবার এখন নতুন করে দেখা যাচ্ছে অনেক জেলাতে যে তোমরা ডকুমেন্টস জমা দাও, কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। অর্থাৎ নিচের তলাতে, মানে ইআরও লেভেলে তারা নিজের মতো করে যাও ডকুমেন্টস জমা দাও বলে নিয়ে নিচ্ছে। এটা পুরো একটা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয়। এত কটা ভোটার, তাদের নাম বাদ যাওয়া, এটা সভ্য সমাজের জন্য লজ্জা। কারণ হচ্ছে ইনক্লুশনের রেট ট্রাইব্যুনালে কিন্তু 70% প্রায়, মাথায় রাখতে হবে এটা। এবং ন্যায় বিচার যদি, মানে সত্যি করে যদি ভোটারদেরকে শুনানির সুযোগ দেওয়া হয়, এই রেটটা 90% যাবে। কারণ ট্রাইব্যুনালও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা না দিয়ে অনেককে না নোটিশ করেই ট্রাইব্যুনাল নাম ডিলিট করেছে। এই জিনিসটাও আমাদের ভুললে চলবে না।